নমস্কার। আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট শোনাতে আরও একটা নতুন গল্প। আমাদের আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন। গল্পের নাম তারানাথ তান্ত্রিক ও তন্ত্রজাল। তবে গল্প শুরু করার আগে যারা নতুন আমাদের এই চ্যানেলে, তাদের কাছে একটি আন্তরিক অনুরোধ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও তন্ত্রজাল। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেননি। সুতরাং তার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমনটা আশা করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমনই অদ্ভুত যে সেটি আপনাদের শোনাবার লোভ সংবরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। There are more things in heaven and earth, Horatio, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনে যান এবং সম্পূর্ণ অসত্য বলে ডিসমিস করার আগে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত বা অন্য কোনো অশরীরী জীব কিংবা উপদেবতা অপদেবতার অস্তিত্বে আদেও বিশ্বাসবান নন, তিনি এই গল্প নাইবা পড়লেন। ভূমিকা রেখে এবার গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে বাড়ি ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটাও বেজার ছিল। কি আর করি, ধর্মতলা মোড়ের কাছেই মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এ অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন যেন একটা নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝে আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এইরূপই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় করে কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসে সেদিনও মনটা আমার এমনই করছিল, যেন আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার প্রবৃত্তি উভয়েরই জাগল। ঘোর বৃষ্টি মুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আমের অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গ এসে পড়ল। তারানাথ বড় মাপের জ্যোতিষী এবং তান্ত্রিক হলেও সুখদেব যে নয় এবং কোনো কালেও তা ছিল না, এ কথা আগের গল্পটিতেই বলেছি। আশা করি আপনারা তা ভোলেননি। নারীর সঙ্গে সে যে বহুবার মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণই স্বাভাবিক ছিল। কিন্তু তার পরিবর্তে সে যে এই সম্বন্ধে এমন অসাধারণ অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি
আদেও প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে এসে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও সে বলেনি। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলো বলবার মতো নয়, কারণ সে কথা বলা তার পক্ষে হয়তো কণ্টক স্মৃতির পুনরুদ্বোধনের মতো। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোটাও শক্ত। বললাম, জ্যোতিষী মশাইয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? অভিজ্ঞতা একটাই আছে, কিন্তু সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেইবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? না, ও ঢের শুনেছি। ঢের শোনোনি, ঢের শোনোনি। শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুমে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলা হয়নি। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা চা এবং 2খানি করে পরোটা ও আলু ভাজা আনলো। চারি বছর 10-এর মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখও মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম যে ধর্মতলার দোকান থেকে একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আসলে আজ ফুটবলের ভিড় ছিল তো, কাল ঠিক এনে দেব। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা, তুই এখন চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে আমার দিকে তাকিয়ে তারানাথ বলল, আসলে কি বলতো, ছেলে পিলের সামনে সেসব গল্প করাটা ঠিক হবে না। নাও, তুমি চাটা খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করলো, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ডের গল্প আগের বার করেছিলুম, তার ওখান থেকে তো চলে এলুম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা জমে গেল তারপর থেকেই। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকেই বুঝেছিলুম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এই পথের মধ্যে। গুরু খুঁজতে লাগলুম, কিন্তু খুঁজলেই কি আর হবে? ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে দুটি মূল্যবান অভিজ্ঞতা আমার হলো। প্রথম হলো, ধনী জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে বেচা কেনার বস্তু। ক্রেতা ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। দ্বিতীয় যে জিনিসটা বুঝলাম, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ।
বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধনী জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ও ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশের ভিক্ষুকও দেখলুম, কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলুম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমানায় এক মন্দিরে আশ্রয় নিয়েছি একদিন। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি এমন সময় এক শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি পৌর সাধু দেখি পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টিভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছি। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করবে, যা যা। সাধুজি হেসে আমাকে সেই কথাটি বললেন যে কথাটি এর আগে পাগলিও আমাকে বলেছিল। মন্দির থেকে একটু দূরেই ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি নে। কিছুদিন লেগে রইলুম তার পেছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুম্বনী বলে একটি গ্রাম থেকে চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি একজন বড় তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করুন দিকি বেশি, ওরা কিন্তু সব পারে। একটু সাবধান হয়েই চলা ভালো ওদের থেকে, নইলে বিপদে পড়তে হতে পারে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসরে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূরে গিয়েই যা দেখলুম, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সেই মেয়েটি এলোই বা কেমন করে এই একা নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূরে অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয় হলো। সেদিন চলে এলুম। তার পরের দিন রাত্রে আমি আর ঘুমালুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রে সেই মেয়ে মানুষটি আজও এসছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত
আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ভোরের আলো ফোটার লক্ষণ দেখে আর সাহস হলো না। মন্দিরে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লুম। পরের দিন রাত্রেও অবিকল তাই। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলুম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও, তবে ভারী চমৎকার মানিয়েছেও বটে সেই নারী মূর্তিকে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে এ কথা আমার মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই কেমন যেন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, কি দরকার আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এই এক সময় আর শুয়ে থাকতে পারলুম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও সেই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হবে হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ আছে নিশ্চয়ই। এই রকম চলল আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডরমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি একটা শান্তি সস্তায়ন করবার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বার জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলুম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও কোনো বসতি নেই, তাহলে মেয়েটি আসছেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে মেয়েটিকে দেখে মনে হয়। আমি অনেকবার দেখেছি তাকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো এক বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার দামি পোশাক পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজি হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আসে কি না। তখন আমার অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন আমার মধ্যে যথেষ্ট ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রিবেলায় সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলুম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কি না। কেউ কোনো দিকে নেই, চারিদিক নির্জন। মনে একটু ভয় হলো। এ ধরনের কাজ আগে কখনো করিনি, কোনো হাঙ্গামায় না পড়ে যাই আবার। তখন আমার অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে চাই? তা নয়। তবে ও আমার অদৃষ্টের লিপি।
সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক সে কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে আমি চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারে কিছুই টের পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পার, আর আরেকদিকে ফাঁকা মাঠ। আসনে বসে আমি সতর্ক দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার দিকে আসা কারোর সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, এটা আমি জানি। তার পর মুহূর্তেই সেখানে জল জ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে যেন সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সমস্ত দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল না তারপরে আর এক সেকেন্ডও। তারপর কি ঘটল আর আমি কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন আমার গায়ে ব্যথা শুরু হলো, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরের দিন সারাদিন কিছু না খেয়েই শুয়ে রইলুম, আর কেবল কাল রাত্রের কথাটা ভাবলাম। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। মেয়েটি যে অসামান্য রূপসী সেটা অজ্ঞান হয়ে পড়বার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি দেখে নিয়েছিলুম। আর আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে একখানা ভালো পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কিচ্ছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কারখানা কিরম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এই পথে কি নামলেই নামা যায় রে বাপু। বড় কঠিন এ পথ। সেই রাত্রে
আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু আমার মাথার উপরে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলাম। সেরে ওঠার পর একদিন গাছতলায় বসেছি। দুপুরের পর সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটাই বাঁধিয়ে বসেছিল বাপ। এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, কি করে জানলেন ইনি? আমি তো জ্ঞানত কোনো কথাই বলিনি নাকে। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুজির ফিরে এসে দেখা হয়েছে। সেই নিশ্চয়ই বলেছে। ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো, আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। আপনি কি করে জানলেন? আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বলেছিলে ওইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো, এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিনই মনে মনে সংকল্প করলুম, আর দু একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শুধু শরীরটা একটু সুস্থ হয়ে ওঠা দরকার। কিন্তু আমার ভাগ্যলিপি একেবারে অন্যরকম। সাধু বাবাজিকে তার পরের দিনই পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় একেবারে অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজান গ্রাম থেকে ডাক্তার ডেকে আনি। তার সেবা করি দিন রাত জেগে। 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন সাধুজিকে গিয়ে বললুম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধুজি বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি করব? আমার তো কিছুই হচ্ছে না। মিছেই বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে আমি তো আর বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন আর কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমাকে ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, যে ছেলের মতন সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আগে হ্যাঁ, এর আগেও তো আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর কি গোক্র সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবক্ষণ। কতদিন ওর সঙ্গে ছিলে? যখন ওর সঙ্গে ছিলে
তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে কোনো পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেটা সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে। কিন্তু সে কথা এক গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আর আমার মতন দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয়, এ বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না, যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় চেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রর একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতন বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আপনাকে ও পথ থেকে ফেরাবার চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কণী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যা ভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনো ভাবে সাধনা করা যায় এবং যে কোনো ভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হলো, অখ্যাত সংরক্ষামি যোগিনী সাধনোত্তম সর্বার্থ সাধনং নাম দেহিনাং সর্বসিদ্ধম অতি গুহা মহাবিদ্যা দেবানপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে, তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকলে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো, তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি মোটেই ভালো কাজ করেনি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি কি আর আমায় সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদে পড়েছে এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য সমস্ত যোগিনীদের দেখতে দোষটা কোথায়? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি।
একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কোনো ভার্যা ভাবে পেতে চেও না। এর বিপদের দিক বলি। ভার্যা ভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ীর মতন দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমায় পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও চাইনি। আমার একটাই ভয় ছিল, হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর কেন? আপনি স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন? তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়, সে কথা বলিনি। হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে এবং সেই সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল। সত্যি বলছি, যাক সেসব কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আরেকটি নির্জন জায়গায়। ওইখান থেকে 5 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম সেই গ্রামেরই একটি 12 বাড়ি ঘরে। গ্রামের লোকেরা যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে জপ করতাম। এই রকম করে করে প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। কিছুই দেখতে পেলাম না। মন্ত্রের ওপর থেকে বিশ্বাস ক্রমশই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। মন্ত্র উচ্চারণ করলাম। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথম সম্মতম আমিষন্নৈ পুপশুপৈ সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, কলা পাতার ওপর ভাত আর পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের ওপর বালির সমিদ দিয়ে ওপরে হোম করে ওং টং ঠং ঝং ইং খং মধুসুন্দর্যায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা করে কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলি পয়সা শ্রাদ্ধ হলো। ধ্যান, জপ, হোমে কোনো কিছুতেই কিছু ফল হলো না। রেগে টান মেরে সব নৈবেদ্য নদীর জলে ফেলে দিলাম। বেটা সাধু আমাকে বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমন এই সাধু। তন্ত্র তন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে শুধু। তার বলে মূর্খ গ্রামের লোকেদের ঠকিয়ে খায়। এসব কথা ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যাস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যাসে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে আরো 4-5 মাস কেটে গেল।
একদিন সন্ধ্যের পরেই, রাত তখন হয়েছে সবে, আধ ঘন্টাও হয়নি তখনও। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না, জ্ঞান হারালে চলবে না। মেয়েটি দেখি একটি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি? কিরকম দেখলেন? কেমন চেহারা? যদি বলি ভারী রূপসী, তাহলেও কম বলা হবে। মধুসুন্দরী দেবী ধ্যানেই আছে। উদ্যত ভানু প্রতীক্ষা বিদ্যুৎ পুঞ্জনি ভাসতি নীলম্বর পরিধান মদবিহুল লোচন নিরঙ্কারালসৌভাঢ্য কস্তুরী গন্ধমোদিত কোমলঙ্গিং স্বর্ণমুখরিং পিনোত্তুঙ্গপয়ধ্বরম। সেই অবিকল মূর্তি। তখন বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধক এ প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। তো কথা কি বলবো? পাগল হয়েছ তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম নয়। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয়। এই যে বলেছে মদবিহুল লোচনা, ওরে বাবা, সে কি চোখের ভাব! ত্রিভুবন জয় হয় সেই চোখের চাহনিতে। বর্ণনা রাখুন, কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন। নদীর তীরে নির্জন জায়গায় তাকে চেয়েছিলুম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুই পাড়ে শালবন পাতা ছড়িয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নায় বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3 মাস
দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সেসব তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী, না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটির কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লাল জিভ করালিনী প্রচণ্ডা কাল ভৈরবীর মূর্তি সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়। মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী যতই রাগ করুক সে করালিনী হয় না, পিশাচিও হয় না। সে মানবীই থাকে। ভীষণ পিত গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় মিলিয়ে গেল তা কে জানে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, এরা সব পারে। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? ভয় কই? তুমি রাগ করেছো কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়,
চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললুম, দেবী, আমি তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরাপরাধিনী স্ত্রী লোকের প্রাণ তুমি কেন নেবে? দয়া করো দেবী, দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতাল মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিটোল গরণ শরীরের, মুখের ভাব আরও কমনীয়। বললুম, ও চাই না দেবী, ও চাই না। তোমার মূর্তি দেখাও দেবী, তোমার মূর্তি দেখাও। সেই রাত থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই, হয়তো একদিন মরব এরই হাতে। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে কিন্তু বেশি দিন ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেম ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানুষিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূর নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূর? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলুম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে সেই হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ ভাবা অপরূপা রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথা ঠিক রইল না। একদিন দেবী বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ নাকি? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথাটা খেটে গেল শিগগিরই। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ির লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে যে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলায় বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে। আমায় এই অবস্থায় গায়ের নাকি অনেকেই দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলো। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উড়ছে। এই অবস্থায় আমাকে নাকি তারা ধরে। বাড়ি ধরে আনবার জন্য অনেক টানাটানি, কিন্তু আমি কিছুতেই আসবো না, আর ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি উন্মাদ, পাগল। ওরা হয়তো আমাকে আনতে পারতো না, কিন্তু যে দেবীকে আমি পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনিই নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে একটি নিকটবর্তী গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই।
এ আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর আমার কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালাজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি তিনি কি করে এই কথা জানলেন। হলো তাই। বাড়ি ফিরে আসার পর সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকে আমি সংসারী। আর কখনো মন্ত্রজপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল। সে কি আর আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? ইচ্ছে হয় না কে বলেছে? তোমায় তখন বললাম না, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে। এইদিকে শৈরবর্ষশালিনী শক্তিরূপিণী যোগিনী। তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো কাছে আসতেন, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে, মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারে শালবনে রাত্রির পর রাত্রি তার মুখের হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত কত রাত ধরে। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে তিনি বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ এ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকার চাওয়া চায়। তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনি, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে? সুখী ভেবো না আমাকে। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর বললাম এই জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই মন দিতে পারিনি। তার মধ্যে তো দিন কতক উন্মাদ হয়েই গিয়েছিলাম, বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষীর ব্যবসা আরম্ভ করে যা হয় এই একরকম। সেও দেবীর দয়া। তিনিই বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়ওনি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উঠল। আমিও বাইরে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতকের বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে, ওর গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তা আর নাই বা বললাম। শুনছিলেন বিশিষ্ট লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা
মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পের অবলম্বনে তারানাথ তান্ত্রিক ও তন্ত্রজাল। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অভিরূপ, গল্প পাঠে শুভম, বুড়ো সাধুর চরিত্রে দর্শ, সাঁওতালিনীর ভূমিকায় রিম্পি, চারি পিয়াসা, গ্রামবাসীর চরিত্রে আদিত্য, মধুসুন্দরী দেবীর ভূমিকায় পিয়ালি, গল্পের সূত্রধর আমি স্বরূপ, প্রচ্ছদ নির্মাণে আকাশ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় দেবজিৎ, সমগ্র পরিকল্পনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের কাজ যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করবেন, আর নিজেদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও রয়েছি, আমাদের সেখানেও ফলো করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। ততক্ষণে ভয় থাকবেন, ভয় রাখবেন। শুভরাত্রি।